আজকে আমরা আলোচনা করব হচ্ছে সিডেটিভ এন্ড হিপনোটিক্স নিয়ে। সিডেটিভ এন্ড হিপনোটিক্স। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, খুব বেশি পড়ায় আজকে হবে না, অল্প পড়াবো। ভালো করে মনোযোগ দিয়ে পড়লে ইনশাল্লাহ বাসায় গিয়ে একটু বইটা দেখলে তোমরা নিজেরাই করতে পারবে ইনশাল্লাহ। পড়াটা দ্রুত শেষ করতে পারবে আশা করি ইনশাল্লাহ। ওয়েটিং রুমে ওরা মনে হয় সবাই মানে খবর নাই, বোধ হয় ওরা যে ওখানে আছে এদের কোনো খবর নাই। রোলগুলো লিখে রাখতে হবে, রোল 3, 6, 7। আচ্ছা, সেডেটিভস কি জিনিস? হোয়াট ইজ সেডেটিভ? সেডেটিভ ইজ এ ড্রাগ। তোমরা যারা লাইভে আসো, যাতে করে আমি বুঝতে পারি তোমরা ক্লাস করতেছো কি করতেছো না। সাবরিনা, তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ, সরি রোল 19 প্রোফাইল পিকচার চেঞ্জ করো। চেঞ্জ করবা, এরকম প্রোফাইল পিকচার যেন না দেখি। ওকে স্যার। এগুলা তোমাদের নোটিশে বলা হয়েছে, এরপর কেন তোমরা এগুলা চেঞ্জ করো না? সবাই রোল চেঞ্জ করো, রোল চেঞ্জ করো, নামগুলো চেঞ্জ করো ঠিক মতো, নামগুলো ঠিক করো সবাই যারা ঠিক করো নাই। আচ্ছা, সেডেটিভ কি জিনিস? সেডেটিভ ইজ এ ড্রাগ দ্যাট প্রডিউসেস কামিং অর কোয়াইটিনিং ইফেক্ট। মানে হচ্ছে সেডেটিভ এমন একটা ড্রাগ যেটা কি করে আমাদের বডিকে কাম করে, কোয়াইট করে এবং এক্সাইটমেন্টকে কমায়, রিডিউসেস এক্সাইটমেন্ট। On the other hand, hypnotics কি? Hypnotics is a drug that induces sleep resembling natural sleep. অর্থাৎ হিপনোটিক্স হচ্ছে এমন ড্রাগ যেগুলো ন্যাচারাল স্লিপের মতো স্লিপ তৈরি করে। অর্থাৎ যে ড্রাগ গুলো কেউ যদি গ্রহণ করে তাহলে সেই ড্রাগ গুলো ন্যাচারাল স্লিপের মতো একটা স্লিপ তৈরি করবে। তো হিপনোটিক্স আসলে সেডেটিভের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে হিপনোটিক্স ন্যাচারাল স্লিপের মতো স্লিপ তৈরি করে, অন দ্য আদার হ্যান্ড সেডেটিভস কিন্তু ন্যাচারাল স্লিপের মতো স্লিপ তৈরি করে না। সেডেটিভ কি করে? ইট প্রডিউসেস কামিং অর কোয়াইটেনিং ইফেক্ট। হ্যাঁ, কামিং অর কোয়াইটেনিং ইফেক্ট এন্ড রিডিউসেস এক্সাইটমেন্ট, এবং এক্সাইটমেন্টকে কমাবে। তার সাথে সাথে কি করে? প্রডিউসেস ড্রাউজিনেস। সাইডে কোন তো এটা কি স্যার? এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ানো হচ্ছে তোমাদের, সবাইকে এটাই পড়ানো হবে ইয়া থেকে। আমরা সবসময় এটাই পড়াই আগে, পরে কার্ড 3 পড়ানো হবে, কার্ড 4 আগে পড়ানো হবে। এবং সাথে ড্রাউজিনেস কি করে? ড্রাউজিনেস প্রডিউস করে। তো এটা হচ্ছে সেডেটিভ। আর হিপনোটিক কোনটা? যেটা ন্যাচারাল স্লিপের মতো স্লিপ তৈরি করে। তবে একটা বৈশিষ্ট্য দুইটারই কমন, সেটা হচ্ছে সেডেটিভস এবং হিপনোটিক্স দুইটাই কম বেশি সিএনএস ডিপ্রেশন করে। বোথ হ্যাজ এ সিএনএস ডিপ্রেসিং ইফেক্ট। কম বা বেশি সিএনএস ডিপ্রেশন সবগুলো ড্রাগই করে। আচ্ছা,
এরপর হচ্ছে যে স্লিপ সম্পর্কে কিছু কথাবার্তা শুনবো। স্লিপ একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য বায়োলজিক্যাল নিড একটা, এবং আমরা আমাদের থার্ড আমরা ঘুমিয়ে কাটাই। আমাদের লাইফে প্রায় 1/3 হচ্ছে আমরা ঘুমিয়ে কাটাই। সিডেটিভ হিপনোটিক্স হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, ঠিক আছে। স্লিপটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন র্যাম স্লিপ, একটা হচ্ছে র্যাম স্লিপ। নন র্যাম স্লিপ কোনটা? নন র্যাম স্লিপ মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাম স্লিপ। সংক্ষেপে এটাকে লেখে NRE। আমি তোমাদেরকে স্লাইডে লিখে দেখাচ্ছি, তোমরা সেটা দেখো। তাহলে স্লিপ কয় রকম? র্যাম স্লিপ, নন র্যাম। নন র্যাম স্লিপ মানে হচ্ছে কি? আচ্ছা, এটা হলো গিয়ে স্লিপ, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা সবাই? ইয়েস স্যার। একটা হচ্ছে নন র্যাম স্লিপ। নন র্যাম স্লিপকে আমরা কি বলি? নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এটা হচ্ছে র্যাম স্লিপ। এটা কি? র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। So এগুলো কি টাইপস অফ স্লিপ? হ্যাঁ, স্লিপের টাইপস। এই নন র্যাম স্লিপের আবার কয়েকটা স্টেজ আছে, ঠিক আছে। কি সেগুলো? একটা হচ্ছে স্টেজ স্টেজ 0, তারপর হচ্ছে স্টেজ stage 1, stage 2, stage 3 এবং stage 4। তো নন র্যাম স্লিপের কয়টা স্টেজ? 4টা স্টেজ। তাহলে আমরা প্রথমে জানলাম স্লিপের হচ্ছে স্লিপ কি, এটা হচ্ছে বায়োলজিক্যাল নিড। অ্যাপ্রক্সিমেটলি আমরা 1/3 আমাদের লাইফের 1/3 এই ঘুমিয়ে কাটাই। এবং এটার টাইপ হচ্ছে দুইটা, নন র্যাম স্লিপ, র্যাম স্লিপ। নন র্যাম মানে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, র্যাম স্লিপ মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নন র্যাম স্লিপের আবার স্টেজ হচ্ছে 4টা, স্টেজ 0, 1, 2, 3, 4, ঠিক আছে। তাহলে স্টেজ 0 আমরা এখন প্রত্যেকটা স্টেজ নিয়ে খুব সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো। স্টেজ 0 হচ্ছে ফ্রম লাইং ডাউন টু ফলিং স্লিপ, ঠিক আছে। অর্থাৎ বিছানায় শুয়ে যাওয়া থেকে শুরু করে ঘুম ঘুম ভাব আসা আগ পর্যন্ত। স্টেজ 0 হচ্ছে লাইং ডাউন টু ফলিং অ্যাসলিপ। স্টেজ 1 হচ্ছে আই মুভমেন্ট আর লেস এন্ড বডি মাসলস বিগান টু রিল্যাক্স। স্টেজ 1 এ যেটা হবে যে আই মুভমেন্ট গুলো কমে যাবে এবং বডি মাসল গুলো আস্তে আস্তে রিল্যাক্স হওয়া শুরু করবে। স্টেজ 2 তে কি হবে? আই মুভমেন্ট আরো কমতে থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু এটা নন র্যাপিড আই মুভমেন্ট যেহেতু, তাহলে কি হবে? আই মুভমেন্ট অলওয়েজ কি হবে? কমতে থাকবে।
তো স্টেজ 2 তে আই মুভমেন্ট গিয়ে আরো কমবে, কিন্তু এই স্টেজটাতে স্টেজ 2 তে একজন পার্সনকে চাইলে আমরা ঘুম থেকে উঠাইতে পারবো। তাহলে স্টেজ 0 হচ্ছে lying down to falling asleep। স্টেজ 1 হচ্ছে আই মুভমেন্ট, আমরা সংক্ষেপে ইএম লিখলাম। আই মুভমেন্ট আর লেস বডি মাসল কি হবে, রিল্যাক্স হবে। স্টেজ 2 আই মুভমেন্ট কি ফার্দার রিডিউসড, আরো কমে যাবে, এবং পারসন ক্যান বি অ্যারাউজড, মানে হচ্ছে আমি চাইলে যে ঘুমিয়ে আছে তাকে চাইলে আমরা ঘুম থেকে উঠাতে পারবো। স্টেজ 3 হচ্ছে ডিপার স্লিপ। এই স্লিপটা হচ্ছে ডিপার স্লিপ বা আমরা ডিপ স্লিপ বলি, এবং এখানে আই মুভমেন্ট হচ্ছে মিনিমাম। আর পারসন ক্যান নট বি ইজিলি অ্যারাউজড, খুব সহজে তাকে আমি ঘুম থেকে উঠাতে পারবো না। এই ডিপার স্লিপ, এরপর হচ্ছে স্টেজ 4। স্টেজ 4টা হচ্ছে সবচেয়ে ডিপ লেভেলের স্লিপ, ডিপেস্ট লেভেল অফ স্লিপ। ঠিক আছে, এটার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য কি, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে মেটাবলিক রেট, তারপর হচ্ছে মেটাবলিক রেট একদম কমে যায়, মেটাবলিক রেট রিডিউসড। মেটাবলিক রেট রিডিউসড কেন বলো তো, কেউ বলতে পারবা? স্যার তখন মাসল গুলো রিল্যাক্স থাকে সবচেয়ে বেশি, এই জন্য মোট কথা হচ্ছে এক কথায় বডির সব ধরনের অ্যাকশন তখন কি হয়ে যায়, রিডিউস হতে থাকে। তো কমে বডি যায়। অ্যাকশন যদি রিডিউস হয়ে যায়, বডি অ্যাকশন যদি কমে যায়, তাহলে তো আমার চাহিদা কম, আমি মেটাবলিক রেটের প্রয়োজন কেন? মেটাবলিক রেট কি কারণে লাগে? মেটাবলিক রেট লাগে যাতে করে আমরা মানে এনার্জি প্রডিউস করতে পারি। যদি এনার্জি প্রডিউসের প্রয়োজন না হয়, তাহলে স্বাভাবিকভাবে মেটাবলিক রেটটা কমে যাবে। তো এটা হচ্ছে স্টেজ 4। এখন স্টেজ 3 এবং স্টেজ 4 এই দুইটাকে একসাথে একটা নাম বলা হয়, এটাকে বলা হয় ডেল্টা ওয়েভ স্লিপ অথবা স্লো ওয়েভ স্লিপ। তোমরা এটা লিখে নিতে পারো, ডেল্টা ওয়েভ স্লিপ অথবা স্লো ওয়েভ স্লিপ। স্যার জিএইচ মানে কি বলছেন? আচ্ছা, এমআর মানে হচ্ছে মেটাবলিক রেট, আর জিএইচডি হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন। জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন ইজ হাইয়েস্ট, অর্থাৎ এই স্টেজে গ্রোথ হরমোন সিক্রেশন অনেক বেশি থাকে। ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ভেরি গুড। তো এটা ছিল মোটামুটি আমরা নন র্যাম স্লিপের ডিসকাশন। এরপর যদি আমরা র্যাম স্লিপ নিয়ে কিছু আলোচনা করি, র্যাম স্লিপ খুবই মানে ছোট ডিসকাশন। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে র্যাম স্লিপে, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। র্যাম স্লিপের একটা বৈশিষ্ট্য হচ্ছে র্যাম স্লিপে ড্রিমিং হয়, মানুষ স্বপ্ন দেখে হচ্ছে র্যাম স্লিপে, এবং এখানে হার্ট রেট বেড়ে যায়, ইনক্রিজ থাকে। তারপর হচ্ছে এটাতে স্বাভাবিকভাবে ব্রিদিং বেশি থাকবে, বা হার্ট রেট, বা আমরা বলতে পারি রেসপিরেটরি রেট। হ্যাঁ, রেসপিরেটরি রেটও স্বাভাবিকভাবে ইনক্রিজ থাকে।
তারপর হচ্ছে ব্রেইন অ্যাক্টিভিটি, মাসেল রিল্যাক্সেশন এন্ড ড্রিমস। এই তিনটা জিনিস কিছুটা এখানে শো হয়, অর্থাৎ কিছু ব্রেইন অ্যাক্টিভিটি দেখা যাবে এখানে আস্তে আস্তে, এবং পরবর্তীতে ভলেন্টারি মাসেল রিল্যাক্সেশন থাকে। এবং স্বপ্ন যদি কেউ দেখে এই স্টেজে, তাহলে সে এটা মনে করতে পারে। ঠিক আছে। আহ, এবং এই স্লিপটা হয় এরকম: নন র্যাম স্লিপ, তারপর আবার র্যাম স্লিপ, নন র্যাম, তারপর র্যাম স্লিপ। এভাবে করে সাইক্লিক ম্যানারে এটা চলতে থাকে। বুঝতে পারছো তোমরা সবাই? ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এতটুকু যা পড়লাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। না স্যার বুঝছি। আচ্ছা, আহ, স্যার দেখি। হ্যাঁ, বলো। স্যার স্যার স্টেজ ড্রিম 3 আর 4 কি বলছিলেন স্যার? আচ্ছা, বলতেছি আমি। হ্যাঁ, স্টেজ 3 আর স্টেজ 4। স্টেজ 3 একসাথে হচ্ছে কি যে দুটা কি বলছেন স্যার? স্টেজ 3 এবং স্টেজ 4 দুইটাই হচ্ছে ডিপ স্লিপ। হ্যাঁ, স্টেজ 3 হচ্ছে ডিপার স্লিপ, আর স্টেজ 4 হচ্ছে ডিপেস্ট লেভেল অফ স্লিপ। সবচেয়ে বেশি ডিপেস্ট লেভেল অফ স্লিপ হচ্ছে স্টেজ 4। স্টেজ 3 তে কি হয়? ডিপার স্লিপ। এটাতে আহ, তোমার যে জিনিসটা হয়, পার্সনকে যে ঘুমিয়ে থাকে তাকে চাইলে ইচ্ছা করলে ঘুম থেকে উঠানো যায়। ঠিক আছে। এবং এটাতে আই মুভমেন্ট মিনিমাম থাকে। স্টেজ 1 এ আই মুভমেন্ট লেস। হ্যাঁ, এবং রিল্যাক্স হতে থাকে বডি আস্তে আস্তে। স্টেজ 2 তে আই মুভমেন্ট আরেকটু কমতে থাকে, কিন্তু পার্সন ক্যান বি অ্যারাউজড। স্টেজ 3 তে কি হয়? ডিপার স্লিপ। আই মুভমেন্ট মিনিমাম, পার্সন ক্যান নট বি ইজিলি অ্যারাউজড। আর স্টেজ 4 এ কি হয়? ডিপেস্ট লেভেল অফ স্লিপ। এবং ডিপেস্ট লেভেল অফ স্লিপ এখানে মেটাবলিক রেট রিডিউসড হয়, গ্রোথ হরমোন সিক্রেশন হাইয়েস্ট হয়। স্টেজ 3 এবং 4 এই দুইটাকে একসাথে বলি আমরা ডেল্টা ওয়েভ স্লিপ অথবা স্লো ওয়েভ স্লিপ। ঠিক আছে। স্যার হ্যাঁ, বলো। স্যার ড্রিমস ক্যান বি রিকালেক্টেড মানে? ড্রিমস ক্যান বি রিকালেক্টেড মানে হচ্ছে র্যাম স্টেজে যদি কেউ স্বপ্ন দেখে, সেটা মনে করতে পারবে। ঘুম থেকে ওঠার পর সে বলতে পারবে যে হ্যাঁ, আমি এরকম স্বপ্ন দেখছি। ঠিক আছে। রিকালেকশন মানে হচ্ছে কি? কোনো কিছুকে মনে করা, বা পুনরায় এটাকে রিকল করা। ঠিক আছে। আর র্যাপিড আই মুভমেন্টে দেখবা যে একজন মানুষ যদি খেয়াল করবা, কেউ যদি এরকম দেখো যে তোমাদের পাশে কেউ ঘুমায় আছে, খেয়াল করবা অনেক সময় ঘুমের মধ্যে চোখের পাতাগুলো নড়তে থাকে। তার মানে হচ্ছে সে র্যাপিড আই মুভমেন্ট স্লিপে আছে, স্টেজে আছে, এবং এই স্টেজে ড্রিমিং হয়, হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়। ড্রিমস ক্যান বি রিকালেক্টেড। অনেক সময় এই স্টেজে এসে দেখবা যে অনেকে হাত পা নাড়াচাড়া করে। হ্যাঁ, অনেক সময় স্বপ্নের মধ্যে সে যা দেখে সে অনুযায়ী রিয়াকশন দেখায়, রিয়াক্ট করে। হ্যাঁ, অনেক সময় চিৎকার করে, কান্নাকাটি করে, অনেকে হাসে। মানে অ্যাকর্ডিং টু ড্রিম, সে যেটা দেখে সেটা সে অনুযায়ী সে রিয়াকশন দেখায়। তো এটা মোটামুটি হচ্ছে স্লিপ রিলেটেড আমাদের ডিসকাশন। এতটুকু আহ, জানলেই হবে। আরেকটা জিনিস সেখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে যে স্টেজ 4। হ্যাঁ, আমরা এটা খেয়াল করি না, নন র্যাপ স্লিপের মধ্যে স্টেজ 4 এর যে জিনিসটা হয়, স্টেজ 4 এর একটা বৈশিষ্ট্য হচ্ছে স্টেজ 4 থেকে যদি কোনো পেশেন্ট, মানে কাউকে আমি ঘুম থেকে উঠাই স্টেজ 4 এ, সে ডিসওরিয়েন্টেড থাকে প্রায় 1 to 2 মিনিট। সে ডিসওরিয়েন্টেড থাকে। ঠিক আছে। প্রায় 1 থেকে 2 মিনিট ডিসওরিয়েন্টেড থাকে, সে স্বাভাবিক হওয়ার জন্য। তার আশেপাশে কি হচ্ছে এটা বোঝার জন্য প্রায় 1 থেকে 2 মিনিট সময় লাগে।
ঠিক আছে, নর্মাল হইতে প্রায় 1 থেকে 2 মিনিট সময় লাগে, ডিসঅরিয়েন্টেশন থাকে যদি যদি তাকে ঘুম থেকে ওঠানো হয়। ঠিক আছে, এটা ছিল স্লিপ সম্পর্কে ডিসকাশন আমাদের। এতটুকু ডিসকাশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার অনেকেই দেখা যায় যে ঘুমানোর সময় স্যার চোখটা মানে মোটামুটি খোলা থাকে, সেটা কেন হয় স্যার? মোটামুটি খোলা থাকে? হ্যাঁ স্যার, স্যার না মনে হয় এটা যে সে জেগে আছে বাট ঘুমায়। না, এটা হচ্ছে একটা ডিজিজ আছে যে আচ্ছা, নেক্সট আমরা ইনসমনিয়া নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে কি ইনসমনিয়া। ইনসমনিয়া মানে কি জিনিস? ইনসমনিয়া হচ্ছে স্লিপলেসনেস। ইনসমনিয়া মানে হচ্ছে স্লিপলেসনেস, অর্থাৎ কারণ যদি ঘুম না আসে, এটা দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে যে ইনসাফিসিয়েন্ট স্লিপ অথবা পুয়ার কোয়ালিটি অফ স্লিপ, দুইটা কারণ হতে পারে যেটার কারণে এই প্রবলেমটা হয়। ইনসমনিয়াকে আমরা অনেকগুলো ডেফিনেশন আছে, তোমরা তোমাদের এন্ডেভারে দেখবা বা বিভিন্ন টেক্সট বই দেখবা। আমি সহজে বোঝার জন্য যেটা বলতেছি, ইনসমনিয়া মানে হচ্ছে নরমালি স্লিপলেসনেস, মানে ঘুম না হওয়া, ঘুমাইতে না পারা। এটার কি কারণে হতে পারে? একটা হতে পারে পুয়ার কোয়ালিটি অফ স্লিপ, আর একটা হতে পারে পুয়ার কোয়ালিটি অফ স্লিপ, আর একটা হতে পারে ইনসাফিসিয়েন্ট স্লিপ, অর্থাৎ কেউ 2 ঘন্টা ঘুমালো, 3 ঘন্টা ঘুমালো। আর এটা হতে পারে যে তার ঘুমাচ্ছে সে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, কিন্তু তার ঘুমের কোয়ালিটি ভালো না। আমরা যে দুইটা স্টেজের কথা বললাম, স্লিপের টাইপ বললাম, নন র্যাম স্লিপ আর হচ্ছে র্যাম স্লিপ। আমি যদি কারো স্লিপের কোয়ালিটি বাড়াতে চাই, তাহলে আমাকে কোনটা বাড়াতে হবে? নন র্যাম স্লিপের টাইমটা বাড়াতে হবে। আমি যদি নন র্যাম স্লিপের টাইমটা বাড়াই দিতে পারি, তাহলে তার স্লিপের কোয়ালিটি ভালো হবে। এখন ইনসমনিয়া যেটা বলতেছি, ইনসমনিয়া দুই রকম হতে পারে অ্যাকর্ডিং টু কজ। একটা হচ্ছে প্রাইমারি ইনসমনিয়া, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইনসমনিয়া। হ্যাঁ, প্রাইমারি ইনসমনিয়া কি জিনিস? যেটা কোনো মেডিকেল কজের কারণে না, মেডিকেল ডিজিজের কারণে কোনো তার স্লিপনেসটা হচ্ছে না, যেটা কোনো সাইকিয়াট্রিক ডিজিজের কারণে হচ্ছে না, যেটা কোনো এনভায়রনমেন্টাল ইস্যুজের জন্য না। এনভায়রনমেন্টাল ইস্যু কিরকম? যেমন মনে করো প্রচন্ড গরম, হ্যাঁ, এক্সট্রিম টেম্পারেচার, অথবা খুব ঠান্ডা, অথবা নয়েজ, হ্যাঁ, এইগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। অর্থাৎ তার ঘুমের সমস্যাগুলো কোনো মেডিকেল ডিজিজের কারণে না, কোনো সাইকিয়াট্রিক ডিজিজের কারণে না, কোনো এনভায়রনমেন্টাল ইস্যুস এর কারণে না। এটা হচ্ছে প্রাইমারি ইনসমনিয়া, এবং এটা খুব রেয়ার। এটা আসলে খুবই রেয়ার, এবং এটা পাওয়া যায় না অলমোস্ট। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইনসমনিয়া। সেকেন্ডারি ইনসমনিয়া হচ্ছে এটাই, যেটা বললাম তার অপোজিট। সেকেন্ডারি ইনসমনিয়া হচ্ছে কোনো মেডিকেল ইস্যুস বা ডিজিজের কারণে, কারণ সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, প্রচন্ড ব্যথার কারণে ঘুমাতে পারছে না। অথবা এমন হতে পারে যে তার কোনো কারণে, ডিজিজের কারণে পেটে ব্যথা, কারো জয়েন্ট পেইন, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ডিজিজের কারণে জয়েন্টে পেইন আছে, এই জন্য ঘুমাতে পারতেছে না। সাইকিয়াট্রিক ডিজিজ, কারো সাইকিয়াট্রিক ডিজিজ আছে, অ্যাংজাইটি, হ্যাঁ, অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটির কারণে ঘুমাতে পারতেছে না, বা কোনো এনভায়রনমেন্টাল ইস্যুজের কারণে ঘুমাতে পারতেছে না, সেটা হচ্ছে কি সেকেন্ডারি ইনসমনিয়া। এবং এটাই সবচেয়ে বেশি, বা এটা মানে সংখ্যাটাই, অ্যামাউন্টটাই সবচেয়ে বেশি। এবার আসো আমরা এই সিডিডি বা হিপনোটিক্স এগুলা ক্লাসিফিকেশন নিয়ে কথাবার্তা বলবো। সিডিটিভস এর আলাদা কোনো ক্লাসিফিকেশন বা হিপনোটিক্স এর আলাদা কোনো ক্লাসিফিকেশন নাই। আমরা সবগুলো ড্রাগ, সিডিটিভ, হিপনোটিক্স এর ক্লাসিফিকেশন বললে
সবগুলার ক্লাসিফিকেশন একটাই, সেডেটিভ এর ক্লাসিফিকেশন একটা, হিপনোটিক এর ক্লাসিফিকেশন একটা। সেডেটিভ আর হিপনোটিক্স হচ্ছে তোমার একটা ক্যারেক্টার বা একটা বৈশিষ্ট্য আর কি। তুমি একটা ড্রাগ দিয়ে একটা পেশেন্টকে সিডেশনে নিতে পারো, আবার হিপনোসিসেও নিতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখি, আমাকে বলো দেখি, কে বলবা? রোল 18 বলো দেখি যে হোয়াট ইজ হিপনোসিস। হিপনোসিস কি জিনিস বা হিপনোটিক্স কারা? রোল 18, রোল 18 ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা রোল 32 বলো দেখি। স্যার নর্মাল স্লিপ প্রডিউস করবে স্যার, ওটা হিপনোটিক্স। Hypnotics are the drugs which produces sleep like বা normal sleep like sleep produce করবে যারা তারা। তো একই ড্রাগ দিয়ে তুমি হিপনোসিস প্রডিউস করতে পারো, আবার একই ড্রাগ দিয়ে তুমি সিডেশনও করতে পারো। তো এই কারণে ক্লাসিফিকেশন একটাই। 1 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে বেনজোডায়াজেপিন। ক্লাসিফিকেশন আমরা 4টা ড্রাগ নিয়ে কথা বলবো, 4 ধরনের ক্লাসিফিকেশনে আছে। বেনজোডায়াজেপিন, তারপর হচ্ছে বারবিচুরেট, হ্যাঁ, তারপর হচ্ছে নিউমার ড্রাগস, এরপর হচ্ছে মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে আদার্স। বেনজোডায়াজেপিনকে আমরা 3 ভাগে ভাগ করি, লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, তারপর হচ্ছে তো আলট্রা শর্ট অ্যাক্টিং। লং অ্যাক্টিং কখন বলবো? যদি 24 থেকে 48 ঘন্টা কাজ করে, মানে 2 দিন, 1 থেকে 2 দিন কাজ করে। শর্ট অ্যাক্টিং হচ্ছে যদি 12 থেকে 24 ঘন্টা কাজ করে। আলট্রা শর্ট অ্যাক্টিং হচ্ছে যদি 6 ঘন্টা বা তার চেয়ে কম, মানে লেস দেন 6 আওয়ার্স যদি হয়, সেটাকে আমরা বলি আলট্রা শর্ট অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং লেস দেন 6 আওয়ার্স। লং অ্যাক্টিং এর এক্সাম্পল কি? সব কমন ড্রাগগুলো মনে রাখবা তোমরা, তোমাদের সামনে বই থাকলে বই দাগায় নিতে পারো। যে লং অ্যাক্টিং এ কি কি ড্রাগ লিখবা। একটা হচ্ছে ডায়াজেপাম, ক্লোনাজেপাম, ক্লোবাজাম, ডায়াজেপাম, ক্লোনাজেপাম, ক্লোবাজাম, এই 3টা। শর্ট অ্যাক্টিং এর মধ্যে কি লিখবা? অ্যালপ্রাজোলাম, অক্সাজেপাম, ক্লোরাজেপাম, নাইট্রাজেপাম, ঠিক আছে? আলট্রা শর্ট অ্যাক্টিং এর মধ্যে 2টা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ রাখতে হবে এটা। সেটা হচ্ছে ট্রাইজোলাম, মিডাজোলাম। মোস্ট ইম্পর্টেন্টলি মিডাজোলাম। মিডাজোলাম নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো একটু পরে। মিডাজোলাম, ট্রাইজোলাম, দেখা হয়েছে? নেক্সট স্যার হচ্ছে বারবিচুরেট। স্যার হ্যাঁ, বলো। বেনজোডায়াজেপাম বারবিচুরেটের পরে দুইটা কি বলছিলেন? বেনজোডায়াজেপিন, বেনজোডায়াজেপিন। হ্যাঁ, আমরা বই নিয়ে বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, লিখছো? লেখা হয়েছে তোমাদের? স্যার প্রথম 4টা আরেকবার একটু বলবেন। স্যার এখানে স্যার বেনজোডায়াজেপাম, এন্ডেভারে স্যার আছে স্যার শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? স্যার ইনসান, এখানে স্যার বলো। এন্ডেভারের মধ্যে আছে স্যার শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। আচ্ছা, আহ, এটা ক্লাসিফিকেশন এক এক বই এক এক বই এক এক রকম আছে। তোমরা এন্ডেভারে যেটা আছে এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে কমন ড্রাগ গুলা লিখবা। স্যার বারবিচুরেটের পরে দুইটা কি মেডিসিন বলছিলেন? নিউয়ার এজেন্টস, নিউয়ার এজেন্টস, হ্যাঁ নিউয়ার এজেন্টস, আর একটা হচ্ছে মিসেলেনিয়াস। নিউয়ার এজেন্টস এর মধ্যে মেলাটোনিন হচ্ছে নাকি যেটা স্লিপ ইন্ডিউস করে, মেলাটোনিন স্লিপ ইন্ডিউস করে। মেলাটোনিন, তারপর হচ্ছে রেমেলটিয়ন, টেসিমেলটিয়ন, হ্যাঁ এগুলো হচ্ছে নিউয়ার এজেন্টস। মেলাটোনিন টাইপের আর কি, হ্যাঁ মেলাটোনিন এন্ড মেলাটোনিন বা এর মতো, হ্যাঁ কেমিক্যাল স্ট্রাকচার সেম এরকম ড্রাগ। কি কি? মেলাটোনিন, রেমেলটিয়ন, টেসিমেলটিয়ন। আচ্ছা, এরপর হচ্ছে জি জেড হিপনোটিক। হিপনোটিক বলা হয় কারণ হচ্ছে গুলো প্রত্যেকটা নামের শেষে জেড লেখা আছে, হ্যাঁ
সেটা কি জলপিডেম, জপিক্লোন, হ্যাঁ ইসজপিক্লোন, জলপিডেম, জপিক্লোন, ইসজপিক্লোন, এগুলো হচ্ছে জেড হিপনোটিক্স। এখন ক্লাসিফিকেশন অনেক রকমের আছে, এন্ডেভারের যেটা আছে এটা বললেও হবে, তোমরা জাস্ট জিনিসগুলো মিলিয়ে নাও। আর বারবিচুরেটের মধ্যে কি কি আছে? ফেনোবারবিচুরেট, তারপর হচ্ছে ফেনোবারবিটন, পেন্টোবারবিটন, হেক্সোবারবিটন, এগুলো। আমরা বারবিচুরেট নিয়ে আজকে আলোচনা করব না, তো এটা নিয়ে খুব টেনশনে কিছু নেই। এটা ছিল মোটামুটি ক্লাসিফিকেশন। তো আমরা বেনজোডাইজিপিন নিয়ে আবার কথাবার্তা শুরু করি। বেনজোডাইজিপিনের দ্য ফার্স্ট বেনজোডাইজিপিন যেটা আবিষ্কার হয়েছিল আমাদের, সেটা হচ্ছে ক্লোরোডায়াজিপক্সাইড। ক্লোরোডায়াজিপক্সাইড, এটা বিভিন্ন সাইড এফেক্ট এবং অন্যান্য কিছু কারণে এটা এখন ইউজ হয় না। আচ্ছা, আমরা এখন দেখি যে ইন্ডিকেশন কি, অর্থাৎ এই বেনজোডায়াজিপিন যে ড্রাগ গুলো আছে এগুলো আমরা কেন ইউজ করব, কি কারণে ইউজ করব। এক নাম্বার হচ্ছে ইনসমনিয়া। ইনসমনিয়া মানে কি? স্লিপলেসনেস। ইনসমনিয়ার কারণে হতে পারে। ইনসমনিয়াকে অনেকগুলো ভাগে ভাগ করে আছে, ট্রানজিট ইনসমনিয়া, শর্ট টার্ম ইনসমনিয়া, লং টার্ম ইনসমনিয়া। একটা হচ্ছে অল্প সময়ের জন্য, একটা হচ্ছে লং টার্মের জন্য, একটা শর্ট টার্মের জন্য। এটা অত ইম্পর্টেন্ট না, মোট কথা হচ্ছে ইনসমনিয়াতে আমরা ইউজ করি। দুই নাম্বার হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটিতে ইউজ করি। অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ইউজ করি। অ্যান্টিকনভালসেন্ট মানে হচ্ছে কনভালশন হওয়া। কনভালশনে কি হয়? বডি ইনভলেন্টারি মুভমেন্ট হতে থাকে, ইনভলেন্টারি জার্কি মুভমেন্ট, আমরা যেটাকে মৃগী রোগী বলি আর কি, বা খিঁচুনি বলি অনেক সময়, এটাকে কনভালশন বলা হয়। এই কনভালশন কন্ট্রোল করার জন্য অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ হিসেবে ইউজ করা হয়। তারপর মাসেল রিল্যাক্সেশন করার জন্য আমরা ইউজ করি। এরপর হচ্ছে এতটুকু তো লিখছো তাই না? সাইকিয়াট্রি ডিজে ইউজ করি। তাহলে সবগুলা একসাথে আমরা বলতে পারি ইনসমনিয়া, অ্যান্টিকনভালসেন্ট, তারপর হচ্ছে অ্যাংজাইটি, রিল্যাক্সেশন, হ্যাঁ, এবং সাইকিয়াট্রি ডিসঅর্ডার। এই পাঁচটা ছাড়া সবগুলাকে একসাথে আরো কয়েকটা লিখতে পারো যেগুলা এক্সেপশনাল। সেটা হচ্ছে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন অর্থাৎ হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমরা প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি। যেমন ডায়াজেপাম আর মিডাজোলাম, এই দুইটা ড্রাগ অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে ডায়াজেপাম আর মিডাজোলাম দেওয়া হয়। এতে কি হয়? পেশেন্ট স্লিপ মানে স্লিপের একটা স্টেজে চলে যায়। এবং এটা উদ্দেশ্য কি? অ্যানেস্থেসিয়ার সাথে এটা মিক্সড করার উদ্দেশ্য কি? অ্যানেস্থেটিক ড্রাগ সাথে দেওয়ার উদ্দেশ্য টু মেক দ্য অ্যানেস্থেসিয়া স্মুথ। হ্যাঁ, অ্যানেস্থেসিয়ার ড্রাগ গুলো যাতে আরো কাজ করতে পারে, এই কারণে কি করে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি। তারপর হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া প্রডিউস করার জন্য ইউজ করি। যেমন জেনারেল অ্যানেস্থেসিয়া কি? জেএনএ আমরা জানি অ্যানেস্থেসিয়া দুই রকম হয়, লোকাল, একটা হচ্ছে জেনারেল। জেনারেল হচ্ছে যেটা হোল বডিকে অ্যানেস্থেসিয়া করে আর কি। অ্যানেস্থেসিয়া কি জিনিস সেগুলো আবার তোমাদেরকে পড়াবে জিনা ম্যাডাম। জেনারেল অ্যানেস্থেসিয়াতে ইউজ করা হয় কোনটা? সেম মিডাজোলাম এবং ডায়াজেপাম, এগুলো আইভি দেওয়া হয়। আইভি দিলে এটা জেনারেল অ্যানেস্থেসিয়া প্রডিউস করে। তো এই জিনিসটা একটা জিনিস মজার জিনিস দেখো যে মিডাজোলাম আমরা ড্রাগ হিপনোসিস করে, এটা সিডেশন করে, আবার এটা অ্যানাস্থেসিয়াও করে। একই ড্রাগ এক এক ধরনের অ্যাক্টিভিটিস পাচ্ছে। কিসের উপর ডিপেন্ড করে? এটা ডোজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি ডোজ বাড়ালে কমালে ওটার উপর ডিপেন্ড করে এরকম ইফেক্ট পাওয়া যায়। মাইনর প্রসিডিউরে ইউজ করা হয়। যেমন মনে করো একটা পেশেন্ট এন্ডোস্কোপি করাবে, হ্যাঁ এন্ডোস্কোপি করাবে, ক্যাথেটারাইজেশন করাবে, হ্যাঁ ফ্র্যাকচার হয়েছে কারো, ফ্র্যাকচারটা রিডাকশন করবে। হ্যাঁ, মানে হচ্ছে রিডাকশন বলতে ফ্র্যাকচার হয়ে ডিসপজিশন হয়ে গেলে, পজিশনটা নরমাল থেকে অ্যাবনর্মাল পজিশনে চলে গেলে ওটাকে আবার নরমাল পজিশন আনতে হলে যে প্রসেসটা করা হয় সেটাকে রিডাকশন বলে। এটা করতে গেলে এটা অনেক পেইনফুল একটা প্রসিডিউর। আমি যদি মিডাজোলাম বা ডায়াজেপাম দিয়ে এটা করি তাহলে সে পেইনটা কম ফিল করবে। তারপর আরেকটা তোমরা যেটা করো সেটা হচ্ছে অনেক জায়গায় এখন এটা ইউজ হয়, আমাদের দেশে কতটুকু ইউজ হয় এটা আমার জানা নেই, তোমরা ভালো জানতে পারবা বা তোমাদের স্যাররা জানবে, বা দেশের বাইরে এটা খুব ইউজ হয়। সেটা হচ্ছে টুথ এক্সট্রাকশন। দাঁত ফেলে দেওয়ার সময় কিন্তু, বা দাঁতের এনি কাইন্ড অফ প্রসিডিউর যেটা পেইনফুল, দাঁতের সাথে টুথ রিলেটেড পেইনফুল প্রসিডিউরের মধ্যে আমরা এই ধরনের ড্রাগগুলো ইউজ করি, মিডাজোলাম বা
তোমার কি বলে ডায়াজেপাম কেন করি? এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যামনেসিয়া করে, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া মানে কি? সে ট্রানজিয়েন্ট মেমোরি লস হয়, অর্থাৎ এই ওষুধটা দেওয়ার পর প্রসিডিওরটা যখন কেউ টুথ এক্সট্রাকশন করবে ওই সময়টাতে যে ঘটনা তার সাথে ঘটেছে সে এগুলো মনে থাকে না তার, ঠিক আছে? অনেকে দাঁত ফেলে দিলে দাঁত ফেলতে গিয়ে অনেক পেইনফুল প্রসিডিওর, অনেকে ব্যথা অনেক বেশি হয় এবং তার একটা লাইফ টাইম কি বলবো এক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স থাকে। এটা দেওয়ার কারণে কি হয়? অ্যামনেসিয়া, সে তার দাঁত ফেলে দেওয়ার পর সে বলতে পারে না তার কি হয়েছে, তার সাথে কি হয়েছে। এটা কোনো অ্যানেস্থেসিয়া না, জাস্ট তার এক ধরনের মানে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া বা ট্রানজিয়েন্ট মেমোরি লস করে আর কি। আর এটা হচ্ছে অ্যালকোহলের জন্য। অ্যালকোহল উইথড্রয়াল বলতে কোনো পেশেন্ট যদি অ্যালকোহল এডিক্ট হয়, হ্যালো শুনতে পাচ্ছ? কেউ যদি অ্যালকোহল এডিক্ট জি হয়, স্যার। হ্যাঁ অ্যালকোহল এডিক্ট হয়, তাহলে আমরা তো তাকে হুট করে অ্যালকোহল অফ করে দেওয়া যাবে না, অথবা এনি কাইন্ড ড্রাগ এডিকশনে সে উইথড্রয়াল সিমটম বলে। হঠাৎ করে ড্রাগ এডিক্টেড পারসনকে ড্রাগ বন্ধ করে দিলে বা অ্যালকোহল অফ করে দিলে সে তখন তার উইথড্রয়াল সিমটম হয়, এমন কিছু সিমটম দেখা দেয় যার কারণে সে মানে তার হার্মফুল কিছু অ্যাক্টিভিটি শো করে। তো ওইটার জন্য আমরা তার রিপ্লেসমেন্ট হিসেবে তাহলে যদি উইথড্রয়াল সিমটম শো করে তখন আমরা কি করব? তাকে অ্যালকোহল দিব না বা ড্রাগ এডিক্টদেরকে ড্রাগ দিব না, বাট ওইটার সাথে রিজেম্বল বা ওইটা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা অনেক হাই ডোজে বেনজোডাইজিপিন দিব এবং আস্তে আস্তে করে ডোজটা কমাতে থাকবো। তাহলে সে সে তো আর জানবে না এটা কি ড্রাগ দিচ্ছে নাকি তাকে কি দেওয়া হচ্ছে, সে বুঝবে না। সে অনেকটা ড্রাগ বা অ্যালকোহলের মতোই তার ইফেক্ট গুলো পাবে, কিন্তু আস্তে আস্তে করে এটা কমাতে থাকবে, এক পর্যায়ে সে ড্রাগ এডিকশন থেকে মুক্ত হবে। তো ড্রাগ অ্যালকোহল উইথড্রয়ালের জন্য আমরা এটা ইউজ করি। তাহলে কি কি ইউজ করব বললাম, আমাকে কেউ একটু বলো, সবগুলাকে লিস্টেড করো। কে পারবে? এনিওয়ান? স্যার ইনসমনিয়াতে ইউজ করব, স্যার হুম অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ হিসেবে ইউজ করব, মাসল রিল্যাক্সেন্ট হিসেবে ইউজ করব, স্যার সাইকিয়াট্রিক ইউজ করব, দেন অ্যাজ প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে অ্যানজাইটিতে ইউজ ইউজ করব, করবো। অ্যাংজাইটি ডিসঅর্ডারে ইউজ করব, স্যার অ্যামনেশিয়া করার জন্য ইউজ করব, দেন স্যার ম্যানেজমেন্ট অফ দ্য অ্যালকোহল উইথড্রয়ালে ইউজ করব। এখানে একটা কথা বলতে হবে, একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আর একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, শুধু অ্যানেস্থেসিয়া হিসেবে বললে হবে না, কারণ আমরা অ্যানেস্থেসিয়া, এটা তো অ্যানেস্থেটিক ড্রাগ না, তাহলে কেন অ্যানেস্থেসিয়া বলি? প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করবো, জেনারেল অ্যানেস্থেসিয়া প্রডিউস করতে হেল্প করে, এই জন্য ওইটা ইউজ করবো। আচ্ছা, এগুলো মোটামুটি ইন্ডিকেশন, মানে হচ্ছে এই সকল কাজে বা এই সকল কারণে আমরা এটা ব্যবহার করি। এবার এটা মেকানিজম অফ অ্যাকশনটা কি? স্যার স্যার হ্যাঁ, টুথ এক্সট্রাকশন, তারপরে অ্যালকোহল এডিক্টেড এর উইথড্রয়াল ইফেক্ট, এগুলো কি স্যার বেনজোডায়াজেপামের ইন্ডিকেশনের আন্ডারে হবে না মিডাজোনালের হবে? আরে মিডাজোলাম তো বেনজোডায়াজেপিনই, তাই না? জি। তো বেনজোডাইজেপিন আর মিডাজোলাম কি একই ভিন্ন জিনিস? বেনজোডাইজেপিন হচ্ছে গ্রুপের নাম, এই গ্রুপের আন্ডারে অনেক ড্রাগ আছে, তার মধ্যে মিডাজোলাম হচ্ছে একটা, ঠিক আছে? তোমাকে বলতে পারে যে রাইট দ্য ইন্ডিকেশন অফ বেনজোডাইজেপিন, অথবা বলতে পারে রাইট দ্য ইন্ডিকেশন অফ মিডাজোলাম, বা যে কোনো একটা ড্রাগের নাম দিয়ে দিতে পারে রাইট দ্য ইন্ডিকেশন অফ ডাইজাপাম। কথায় কি, হ্যাঁ, কোনো ড্রাগের নাম উল্লেখ করলে যেরকম হবে গ্রুপের নামটাই উল্লেখ করে বলে একই কথা হবে, ঠিক আছে? বেনজোডাইজেপিনের আমরা মেকানিজম অফ অ্যাকশনটা একটু বলবো। সেটা হচ্ছে তোমাদেরকে ছবি দেখাতে পারলে ভালো হবে, খুব বেশি ডিসকাশনে যাব না, তার আগে তোমাদের পার্সেন্টেজটা একটু নিয়ে নিই। সময় কম তো। রোল 1
তো নাই। রোল 2, Present, sir. রোল 3, রোল Present, 3, sir. রোল 4, Present, sir. Present, sir. okay, রোল 5, Present, sir. রোল 6, Present, sir. 7, রোল 7, নাফতাহিল ইসমাম, রোল 7, absent. Sir. present আছে তো। Sir, roll 7 present, sir. ঘুমাইছিল মনে হয়, তোমাকে তো অনেকক্ষণ ধরে ডাকতেছি। আবার পরীক্ষা Sir, আমার ক্লাসের প্রথম দিকে তোমার net-এ- খবর নাই। স্যার নেটে প্রবলেম ছিল তো স্যার, আমি প্রেজেন্ট স্যার 3-4 বার দিছি স্যার, এখন শোনা যাচ্ছে না বাবু স্যার। আচ্ছা ঠিক আছে, রোল 8, Present, sir. রোল 10, Present, sir. রোল 11, Yes, sir. রোল 12, Yes, sir. রোল 14, রোল 16, Present, sir. রোল 18, রোল 18, সাদিয়া আক্তার, Present, sir. রোল 19, Present, sir. রোল 20, প্রেজেন্ট স্যার। 21, Yes, sir. 22, Present, sir. 23, Present, sir. 24, Yes, sir. 25, roll 25, Shamsun Nahar Faiza, roll 25, absent. আচ্ছা, okay. Sir, roll 13 ডাকেন নাই স্যার। roll 13 ডাকা হয় নাই? তোমার ইয়া নাই কেন? না স্যার। ওয়েবসাইটে তোমার নাম নাই কেন? roll 12, 13 তো নাই। স্যার, হ্যাঁ বলো। জয়েন আছে তো স্যার। না, জয়েনের কথা বলতেছি না, তোমাদের ওয়েবসাইটে, কলেজের যে ওয়েবসাইট আছে। আচ্ছা, রোল 13, তোমার নাম, আমার নাম্বারে তোমার নাম এবং রোল সহ পাঠাবা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, 25, শামসুন নাহার ফাইজা নাই। রোল 27, Yes, sir. 26 কি আছে? রোল 26, 27 নাই। Sir, present. সাজিদ আছে? Ji, sir. আচ্ছা, ওকে। রোল 28, রোল 28, রোল 28 কারো নাই। present দিছে? আঠাশ, Rule 28 present দিছে? 29, রোল 29 আসো? Present, sir. আছি। তোমাদের রোল গুলা নাই কেন? এখানে রোল দেখাচ্ছে রোল 30, 31, Present, sir. The roll 32, 17 present. 17 present, sir. রোল 31, 32, 33 আসো? Present. 33 আসো? Sir, 32 present. হ্যাঁ ঠিক আছে, 33, স্যার ও শুরু থেকে নাই। Sir, 33 নাই। 33 এমনি রোল তো আছে নাকি, কিন্তু অ্যাবসেন্ট। Sir, ও অ্যাবসেন্ট বলে স্যার শুরু থেকেই নাই আমাদের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রোল 34 আসো? Present, শান্তিদা sir. ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে 36, প্রেজেন্ট স্যার। 35 আছে তোমাদের রোল? না স্যার, 35 নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যারা পুরাতন বেঁচে আছো তোমরা তোমাদের পার্সেন্টেজটা মেনশন কি দিবা? তোমাদের এখানে একটু প্রবলেম হয়েছে, তোমাদেরকে একটু দেখাই।
দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে দেখো তোমাদের রোল গুলা দেওয়া আছে, রোল 2 3 4 5 6 7 8। এখানে অ্যাবসেন্ট নাই, কোন রোল লাইনে আছে? হ্যাঁ, স্যার হ্যাঁ স্যার এখানে রোল লাইন নেই। রোল 9 কি নাই তোমাদের শুরু থেকে নাই? আচ্ছা ঠিক ইয়েস আছে, স্যার। 10 11 12 রোল 13 আছে হ্যাঁ স্যার 13 নাকি শুরু আছে, থেকে নাই? 13 জি আছে। স্যার। তাহলে 13টা এখানে উল্লেখ করে নাই। রোল 15 আছে তোমাদের? নাই স্যার। নো স্যার নো। আচ্ছা ঠিক আছে, 16 17 18 19 20 21 22 23 24। 24 এর পরে 25 আছে, 24 ঠিক আছে? 25 আছে, 26 নাই 26 নাই? স্যার। 26 মানে এমনিতে আছে স্যার, কিন্তু আজকে অ্যাবসেন্ট, এখানে তো নাই। আচ্ছা 13 আর 26 এটা নাই, আজকে 26 অ্যাবসেন্ট। স্যার 29ও নাই। আচ্ছা ঠিক আছে, আর 22 আছে না? স্যার এখানে 29 নাই তো স্যার, ইয়ার মধ্যে ওকে, লিস্টে স্যার 29ও নাই। 29 নাই, 13 26। আচ্ছা আমি এগুলা ইনফর্ম করব। না না, এটা বেরিয়ে 13 26 29 এই তিনটা তোমাদের রোল এখানে উল্লেখ করা হয়নি। 26 অ্যাবসেন্ট আজকে না? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, তাহলে ইয়ার ওল্ড ব্যাচে যারা আছো তোমাদের পার্সেন্টেজটা ইনসানকে দিয়ে দিও, আর ইনসান তুমি আমাকে জানাও। ওকে স্যার। স্যার রোল আজকে 7 প্রেজেন্ট 29 শোনা প্রেজেন্ট গেছিল আছো স্যার। না? রোল 7, হ্যাঁ রোল 7 দেওয়া হয়েছে, হ্যাঁ প্রেজেন্ট না তাই লিস্ট। তো যেটা বলতেছিলাম তোমাদের 13 13 26 29 29 প্রেজেন্ট? স্যার 29 কি প্রেজেন্ট? 29 প্রেজেন্ট। আচ্ছা ওকে ঠিক আছে। ঠিক আছে, বাকি মেকানিজম অ্যাকশন থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। তারপর স্যার একটু আমাদের লাস্ট কার্ডে কিছু টপিক পড়ানো হয়নি, ওগুলো ওগুলা কি তোমাদের ওইটা যেটা হবে নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে আর কি, বুঝছো? সরি নেক্সট ক্লাসে বলতেছি, মানে তোমাদের রিসেন্ট যে কার্ডটা চলতেছে কার্ডটা শেষ হওয়ার পরে শেষের দিকে আমরা একটু পড়াবো, ঠিক আছে? আচ্ছা আরেকটা তোমাদেরকে একটু বলি, মেকানিজম অ্যাকশনটা একটু সংক্ষেপে বলে দিই একটু, হ্যাঁ। গাবা রিসেপ্টর, স্যার আমাদের তখন ক্লাস শুরু হয়ে যাবে স্যার। হ্যাঁ জানি, আমার সাথেই আছে, একটু ধরো 5 মিনিট লাগবে। মেকানিজম অ্যাকশনটা হচ্ছে, আমরা এখানে একটু ছবিটা দেখি, তোমরা ছবিটা দেখলে তোমাদের সুবিধা হবে। দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে গাবা রিসেপ্টর, হ্যাঁ। বেনজোডাইজাপিন কি করে? এই গাবা রিসেপ্টর বেনজোডাইজাপিন কি করবে? গাবা রিসেপ্টরের জন্য মানে বাইন্ডিং বেনজোডাইজাপিন যাতে বাইন্ড করতে পারে, গাবা রিসেপ্টরের একটা অংশ থাকে গাবা এ, সেই গাবা এ রিসেপ্টরের স্পেসিফিক সাইটের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পর গাবা রিসেপ্টরের অ্যাফিনিটিটা বাড়ায় দেয়, মানে গাবার এই রিসেপ্টরের প্রতি গাবার যে অ্যাফিনিটি আছে সেই অ্যাফিনিটিটা বাড়ায় দেয়। আমরা কি জানি গাবা কি জিনিস? এটা একটা নিউরোট্রান্সমিটার, তাই না? জি স্যার। তো যখন এখানে আলফা বিটা গামা আছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। বেনজোডাইজাপিন কি করবে? এখানকার একটা বাইন্ডিং সাইট আছে, বেনজোডাইজাপিনের জন্য একটা আলাদা বাইন্ডিং সাইট আছে, সেই বাইন্ডিং সাইটের সাথে বেনজোডাইজাপিন বাইন্ড। এই যে দেখো এখানে বেনজোডাইজাপিন লেখা আছে, ঠিক আছে? বেনজোডাইজাপিন নরমালি এটার সাথে বাইন্ড করে, যাই হোক এগুলো দরকার নাই। বেনজোডাইজাপিন এখানে এসে যখন বাইন্ড করবে, গাবার রিসেপ্টরের গাবার প্রতি তার রিসেপ্টরের অ্যাফিনিটিটাকে বাড়ায় দিবে, অর্থাৎ রিসেপ্টর তখন গাবার সাথে বাইন্ড করার জন্য অনেক বেশি অ্যাট্রাক্টেড থাকবে। গাবা কি করবে? রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে এখানে বাইন্ডিং সাইট দুইটা, একটা হচ্ছে বেনজোডাইজাপিনের জন্য বাইন্ডিং সাইট, একটা হচ্ছে গাবার জন্য বাইন্ডিং সাইট। বেনজোডাইজাপিন যখন এসে বাইন্ড করবে, গাবা তখন আগের থেকে বেশি বেশি বাইন্ড করবে রিসেপ্টরের সাথে। তখন সে কি করবে? ক্লোরিনের একটা কাজ করবে এখানে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়নের
ফ্রিকোয়েন্সি বাড়ায় দিবে। এই যে এটা এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল। তখন কি হবে, ক্লোরাইড চ্যানেলের ওপেনিং এর ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে হচ্ছে ক্লোরাইড চ্যানেলটা কিছুক্ষণ বন্ধ হবে এবং খুলবে, বন্ধ হবে খুলবে, ওপেনিং এর ফ্রিকোয়েন্সিটি বাড়ায় দিবে, যার কারণে ক্লোরাইড আয়ন অনেক বেশি সেলের ভিতরে ঢুকে যাবে। তো সেলের ভিতরে যখন ঢুকে যাবে তখন কি হবে, ক্লোরাইড তো নেগেটিভ আয়ন, তাই না? তো নেগেটিভ আয়ন যদি সেলের ভিতরে ঢুকে যায় তখন এটা হাইপার পোলারাইজেশন হবে। হাইপার পোলারাইজেশন হলে তোমার কি বলে অ্যাকশন পটেনশিয়াল হবে না, তখন তার ওই স্লিপের যে অ্যাকশন বা হিপনোসিস বা সিডেটিভ অ্যাকশন সেটা আমরা পাবো আর কি। তো এটা হচ্ছে সংক্ষেপে মোটামুটি মেকানিজম অফ অ্যাকশন। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা এন্ডেভারে থেকে এগুলো একটু পড়ে নিবা। অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়ে নিবে। অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে ড্রাউজিনেস, তারপর হচ্ছে ডিসঅরিয়েন্টেশন, এই জিনিসগুলো, উইথড্রয়াল সিম্পটম, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, অথবা অনেকদিন ড্রাগ খাওয়ার পরে কি হয়, 2 সপ্তাহ বেশি যদি কেউ এই বানজোডাইজিপিন খায় তখন আর ঘুম আসে না তার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র তোমাদের পড়া থাকবে এটাই, বেনজোডাইজিপিন এবং এটা রিলেটেড যত ডিসকাশন আছে সব। এখন যেহেতু তোমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা, অতএব খুব অল্প সময়ের মধ্যে তোমরা তাড়াতাড়ি জয়েন করবা এবং আমরা দ্রুত শুরু করতে পারি। তাহলে আজকে এতটুকু ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।